আজ আমরা ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ থেকে 2 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত সার্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকের আলোচনার বিষয় কি আমাদের? আজকের আলোচনার বিষয় হচ্ছে, প্রথমেই আমরা দেখব সার্ক কি, অর্থাৎ এই সার্ক নিয়ে একটা সাধারণ পরিচয় দেখব, এই সার্কের একটা পরিচয় দেখব সাধারণ। তারপরে এর উদ্দেশ্য এবং মৌলিক নীতি সম্পর্কে আলোচনা করব। তারপরে এর ইতিহাস ও বিকাশ, অর্থাৎ এর সৃষ্টি কীভাবে হলো, এই জিনিসটা দেখব। তারপরে সার্ক গঠনে ভারতের ভূমিকা কি, এই যে সংগঠনটা রয়েছে এই সংগঠনটা গঠনের ক্ষেত্রে ভারত কি কি অবদান রেখেছে, কি কি ভূমিকা রেখেছে সেই জিনিসটা দেখব। তারপরে সার্কের গঠন বলতে আমরা সাংগঠনিক যে কাঠামো, এর যে স্ট্রাকচার সেটা দেখব। তারপরে সার্কের সাফল্য দেখব। তারপরে সার্কের সামনে প্রতিবন্ধকতা বা সার্কের ব্যর্থতা বা এর সীমাবদ্ধতা, এই জিনিসটা আমরা দেখব। ওকে, ক্লিয়ার? তো চলো প্রথমে সার্কের একটা সাধারণ পরিচয় নিই আমরা। এই সার্কটা কি, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সার্কের পুরো কথা কি। সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, এটা একটা আঞ্চলিক সংগঠন। এটা কি? একটা আঞ্চলিক সংগঠন। যেরকম ইউরোপের দেশগুলো মিলে ইউরোপীয় ইউনিয়ন গঠন করেছিল, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মিলে এশিয়ান গঠন করেছিল, সেই রকম দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে একটা সংগঠন তৈরি করে যার নাম দেয় সার্ক। আর এই যে তিনটে নাম বললাম, এই তিনটেই তো আঞ্চলিক সংগঠন। এই আঞ্চলিক সংগঠন তৈরির মূল উদ্দেশ্য কি, যে ওর যে সদস্য রাষ্ট্র, যেরকম যদি সার্কের কথা বলি, দক্ষিণ এশিয়ার এই সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক ঠিক করা, তারপরে এই রাষ্ট্রগুলোর মধ্যে যে দারিদ্রতা রয়েছে সেটা দূর করা, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এই সমস্ত কারণেই তারা এই সংগঠন তৈরি করে। এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয় বা বলতে পারি তৈরি হয় 1985 সালে। 1985 সালের 8ই ডিসেম্বর। কবে? 8ই ডিসেম্বর। এবং এই যে সার্ক, সার্ক গঠনের প্রথম প্রস্তাব দেয় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান এর প্রাথমিক সদস্য, অর্থাৎ যখন এই সার্ক গঠন হয় এর সদস্য সংখ্যা ছিল 7খানা দেশ, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8টি। একটা নতুন রাষ্ট্র 2007 সালে যোগ হয় যার নাম হচ্ছে আফগানিস্তান। সেই আফগানিস্তান যুক্ত হওয়ার পরে এর সদস্য সংখ্যা হয়ে যায় 8টি। এবার কোন কোন সদস্য রাষ্ট্র আমরা পরবর্তীতে বলছি জিনিসটা। ওকে, তো সার্ক নিয়ে একটা বেসিক ধারণা আসলো। ঠিক আছে, আমি বলে দিই কোন কোন সদস্য রাষ্ট্র। ইনিশিয়াল পিরিয়ডে আফগানিস্তান বাদে সবকটা ছিল। ওকে, যেই কটা নাম বলবো, যেরকম আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 7খানা রাষ্ট্র ছিল। 2007-এ আফগানিস্তান যুক্ত হয়ে যায়। তো টোটাল 8টা। ওকে, নেক্সট আসি। এই সার্কের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে আমরা বললাম, এই সদস্য রাষ্ট্রগুলোর নাম মনে রাখার একটা সূত্র তোমরা মনে রাখতে পারো। নর্মালি মনে রাখা যায়, কিন্তু যারা চাইছো না আমার মনে থাকবে না, অর্থাৎ যারা ভাবছো যে তোমার মনে থাকবে না, তারা এই সূত্রের মাধ্যমে মনে রাখতে পারো। তুমি একটা গল্প ভাবো। সায়ন নামে একটা ছেলে রয়েছে, সে তার একটা বেস্ট ফ্রেন্ড রয়েছে, এক মেয়ে বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে শ্রী। এই সায়ন নামে ছেলেটার আগে একটা গার্লফ্রেন্ড ছিল যার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। এখন সায়ন নামে ছেলেটার মন এসছে তার বেস্ট ফ্রেন্ডের ওপরে। এখন এমন হয়ে গেছে সায়ন নামে ছেলেটা তার বেস্ট ফ্রেন্ড শ্রীকে ছাড়া বাঁচবে না। তখন সে শ্রীকে বলছে যে, শ্রী, ভুলতে বাধা নেই, পারুলের ভালোবাসার মায়া আর। ওকে, অর্থাৎ আমার আর কোনো বাধা নেই, কারণ আমি একজনের প্রতি মন দিয়ে ফেলেছি। ওকে, যাই হোক, এই যে শ্রী থেকে তুমি শ্রীলঙ্কা মনে রাখতে পারো, ভুলতের ভূ থেকে ভুটান, বা থেকে বাংলাদেশ, নে থেকে নেপাল, পা থেকে পারুলের পা থেকে কি পাকিস্তান, ভালোবাসার ভা থেকে ভারতবর্ষ, মায়ার মা থেকে মালদ্বীপ, আর আরের আ থেকে আফগানিস্তান। দেখো আফগানিস্তান শেষে আছে, তাহলে আফগানিস্তান নবীনতম সদস্য রাষ্ট্র, যে কি হয় 2007 সালে এই সার্কে যোগদান করে। ওকে, সিম্পল, বোঝা গেল। নেক্সট, সার্কের উদ্দেশ্য, অর্থাৎ এই সার্ক কেন গঠিত হয়েছে বা আমরা লক্ষ্যও বলতে পারি। প্রথম 1 নম্বর আমরা বলছি যে দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণ সাধন ও জীবনমান উন্নত করা। অর্থাৎ এর মাধ্যমে বোঝাতে চাইছে যে এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, আমরা যে 8খানা সদস্য রাষ্ট্রের কথা বললাম, এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে
এই রাষ্ট্রগুলোর মধ্যে যে দারিদ্রতা রয়েছে, স্বাস্থ্য বিষয়টার যে অবনতি ঘটেছে, বেকারত্ব রয়েছে, অর্থনৈতিক দিক থেকে যে ভেঙে পড়া রয়েছে, সেই জিনিসগুলোর পরিবর্তন ঘটানো। দেখো, অর্থনৈতিক দিক থেকে উন্নতি হলে স্বাস্থ্যের দিকে উন্নতি হবে, শিক্ষার দিকে উন্নতি হবে এবং দারিদ্রতাও শেষ হয়ে যাবে, তাই না? তো এরা চাইছিল যে একসঙ্গে থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই সমস্ত প্রবলেম সলভ করব। আর এই সমস্ত প্রবলেম যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের যে দেশগুলো রয়েছে, এই যে 8খানা দেশ, এই 8টি রাষ্ট্রের যে নাগরিক রয়েছে তাদের জীবনযাত্রা, প্রতিদিনের যে জীবনযাত্রা, তার মানের উন্নতি হবেই। ওকে, নেক্সট 2 নম্বর উদ্দেশ্য আমরা বলতে পারি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক বিকাশ ত্বরান্বিত করা। এই যে সার্কের সদস্য রাষ্ট্রগুলো মনে করতো যে শুধুমাত্র অর্থনীতি নয়, অর্থনীতিতে তো আমাদের উন্নতি ঘটাতেই হবে, এর সঙ্গে সামাজিক সাংস্কৃতিক দিকেও আমাদের উন্নতি ঘটাতে হবে, আমাদের পারস্পরিক সংযোগ স্থাপন করতে হবে। এটাও সার্কের একটা উদ্দেশ্য ছিল। 3 নম্বর উদ্দেশ্য আমরা বলতে পারি পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত আত্মনির্ভরশীলতা বৃদ্ধি। দেখো, এই যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো, অর্থাৎ সার্কের সদস্য রাষ্ট্রগুলো, ওরা ইউরোপীয় দেশগুলোর উপরে নির্ভরশীল হতে চায়নি, পুরোপুরি সম্মিলিত জাতিপুঞ্জের উপরে নির্ভরশীল হতে চায়নি। এমন নয় তাদের থেকে দূরে থাকবে, তাদের উপরে পুরোপুরি নির্ভরশীল হতে চায়নি। তারা কি চেয়েছে, আমরা এই কজন প্রতিবেশী রাষ্ট্র রয়েছি, আমরা বন্ধু রাষ্ট্র হব, আমরা একে অপরকে সাহায্য করব, করার মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে উন্নতি ঘটাবো। নেক্সট, পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও একে অপরের সমস্যার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি। অর্থাৎ এই যে সদস্য রাষ্ট্রগুলি, তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা তো বৃদ্ধি করছেই, সঙ্গে নিজেদের পারস্পরিক বিশ্বাস তৈরি করা, যে আমি তোমার বন্ধু, এই বিশ্বাসটা তৈরি করা। তারপরে সদস্য রাষ্ট্রগুলোর একে অপরের যে সমস্যা, সেই সমস্যাগুলো বোঝা, একটা ভালো বন্ধুর মতো সেই সমস্যাগুলো বোঝা এবং তারপরে সেগুলো সলভ করার জন্য একে অপরকে সাহায্য করা। এটাও সার্কের একটা উদ্দেশ্য ছিল। নেক্সট 5 নম্বর আমরা বলতে পারি অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা। শুধুমাত্র অর্থনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দিক নয়, সঙ্গে প্রযুক্তি এবং বিজ্ঞানের দিকেও একে অপরকে সাহায্য করা, এটাও সার্কের একটা উদ্দেশ্য। ওকে, অর্থাৎ আমরা একটু বলতে পারি যে প্রযুক্তিগত দিক থেকে কোনো একটা টেকনোলজি আবিষ্কার করলো ভারত, সে বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে। যদিও বাংলাদেশের সঙ্গে বর্তমানে যে পরিস্থিতি, বাংলাদেশ যা করে বেড়াচ্ছে, না দেওয়াই উচিত। ওকে, আর পাকিস্তান তো অলরেডি অবস্থা খারাপ, ওকে জীবনে দেবও না কিছু, তাই না? ক্লিয়ার? নেক্সট 6 নম্বর আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা। দেখো, ওই যে আমরা বললাম এরা নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করছে, এর মাধ্যমে অনেকের মনে হতে পারে তাহলে মনে হয় এরা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সংস্থার থেকে এরা হেল্প নেবে না। কেন নেবে না? দরকার পড়লে নিশ্চয়ই নেবে। তো এরা বলছে ওদের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে আমাদের যে সার্কভুক্ত যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের সকলের মান উন্নয়ন করা, যদি তাদের দরকার পড়ে তাদের হেল্প নিয়ে আমরা এই কাজটা করতে পারি। আশা করি সার্কের উদ্দেশ্য আমরা বোঝাতে পারলাম। নেক্সট আমরা যাব সার্কের মৌলিক নীতিসমূহ। মৌলিক নীতি সম্পর্কে আমরা বলেছিলাম অলরেডি যে এমন কিছু নীতি যেগুলো এর উপরে এই সার্কের সমস্ত সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, যে সমস্ত নীতির উপরে। তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌম সমতা। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এই যে সার্কের যে মৌলিক নীতি রয়েছে, এটি সার্কের সনদ বা সংবিধানের 2 নম্বর ধারাতে রয়েছে, আর উদ্দেশ্যটা 1 নম্বর ধারাতে। ওকে, তো এখানে কি বলছে, সার্বভৌম সমতার কথা বলছে। অর্থাৎ এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, সবাই তো সমান নয় আকৃতির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, তাই না? তুমি ভাবো, এই যে 8খানা রাষ্ট্র বর্তমানে রয়েছে, সব থেকে বড় রাষ্ট্রকে ভারতবর্ষ। তো এখানে বলছে যে প্রতিটা রাষ্ট্র যেহেতু সার্বভৌম রাষ্ট্র, তবে প্রতিটা রাষ্ট্রই সমান মর্যাদা পাবে এই সার্কে। সবাইকার মতামত সমান হবে, সবাইকার দেখা গেল কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে, তো সিদ্ধান্তের সময় ভোট হবে, সেই ভোটের মূল্য এক হবে, অর্থাৎ সকলে সমান। এখানে কেউ বড় ছোট থাকবে না। তোমার রাষ্ট্রের আকৃতি অনেক বড়, তা বলে তুমি এক্সট্রা ক্ষমতা পাবে এই নয়, বা তুমি বেশি ডোনেট করো এর জন্য এক্সট্রা ক্ষমতা পাবে এমন নয়, সকলেই সমান হবে এখানে। ক্লিয়ার? নেক্সট বলছে আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা। অর্থাৎ প্রতিটা রাষ্ট্রের একটা সীমা রয়েছে, সেই সীমাকে কেউ যাতে লঙ্ঘন না করে। আমি ওর এলাকা, ও অন্য রাষ্ট্রের এলাকা দখল করে নিচ্ছি, এটা যাতে না হয়। এবং আমি কোনো রাষ্ট্রের উপরে উপনিবেশ সৃষ্টি করতে চাইবো না। অর্থাৎ এই যে আমি ভারত অন্য কোনো রাষ্ট্রের উপরে কি করতে চাইবো না, নিজের আধিপত্য বিস্তার করতে চাইবো না, নিজে উপনিবেশ সৃষ্টি করতে চাইবো না। তুমি ভাবো এই যে আঞ্চলিক অখণ্ডতা, এই জিনিসটা কি পাকিস্তান মানছে? যদি মানতই তাহলে তো পাকিস্তান অকুপাই করে বসে থাকতো না। সরি, পাকিস্তান বলছি কেন, কাশ্মীর, হ্যাঁ কি না? যাই হোক,
আবার এখন রিসেন্টলি বাংলাদেশ চাইছে যে চিকেন নেক্স, মালদা, মুর্শিদাবাদ, সিকিম, আসাম এগুলো দখল করবে। করে দেখা, তাই না? শুধু স্বপ্নই দেখে যা, এগুলো তো আদৌ সম্ভব নয়, তাই না? একটা বেসিক জিনিস ভাবো, ওরা কেন লড়তে আসছে, কেন সম্পর্ক খারাপ করছে আমরা বুঝতে পারছি না। আরে আমাদের পশ্চিমবাংলায় যেই কজন মানুষ রয়েছে তারা কিছু না, কোনো বন্দুক টন্দুক কিছু নেব না, জাস্ট হেঁটে যাব। বাংলাদেশের মানুষ তো সব চাপা পড়ে মরে যাবে, তাই না? তারপরে বলছে এই আমি দখল করে নেবো, এই করে নেবো, যদি কেউ নিউজ দেখে থাকো। ওকে, যাই হোক। নেক্সট, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অর্থাৎ কোন রাষ্ট্রে কি চলছে কারো অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। তুমি হয়তো দেখছো বাংলাদেশে এখন অনেক কিছু চলছে, কিন্তু আমাদের ভারত সরকার কোনো রকমভাবেই হস্তক্ষেপ করছে না, এটা ভারতের নীতি। পাকিস্তানের ভেতরে অনেক কিছু চলছে, আমরা হস্তক্ষেপ করছি? করছি না। এই যে গণ অভ্যুত্থান হলো বাংলাদেশে 1 বছর আগে, তাই না? সেই হাসিনা পালিয়ে এলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখানে কি ভারত হস্তক্ষেপ করেছে? করেনি। হ্যাঁ, তোমরা এখন বলবে হাসিনা প্রধানমন্ত্রী হাসিনাকে তো আশ্রয় দিয়েছে ভারত। আরে যখন ওখানে আন্দোলন চলছিল ভারত কি হস্তক্ষেপ করেছে? করেনি। হাসিনা এখানে এসে আশ্রয় চেয়েছে, আর ভারত আশ্রয় দেয়। বোঝা গেল? যে কেউ যদি বলে যে আমার ওই দেশে জীবনের মানে ভয় রয়েছে, আপনি আশ্রয় দিন, ভারত দিয়ে দেবে। ওকে, যাই হোক। নেক্সট, পারস্পরিক লাভের ভিত্তিতে সহযোগিতা। অর্থাৎ কেউ পার্টিকুলার নিজের লাভটা দেখবে না, সকলের লাভ দেখবে। সকলের লাভ দেখে তারা একে অপরকে সহযোগিতা করবে। এছাড়া সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ, এবং কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবাই যেন ঠিকঠাকভাবে সম্মতি দেয়, সেটার উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত গ্রহণ হবে। ঠিকঠাক বলতে আমি বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি যে এখানে বিগ ব্রাদার টাইপের কিছু চলবে না। অর্থাৎ আমি তোর বড় ভাই, আমি যা বলবো তাই হবে, এরকম চলবে না। আমি ভারত, আমি যেহেতু সবথেকে ক্ষমতাশালী রাষ্ট্র এই কটা রাষ্ট্রের মধ্যে, এই কটা সদস্যের মধ্যে, তাহলে আমি যা বলবো তাই হবে, এমন যাতে না হয়। এখানে সবাই সমান হবে। আমরা অলরেডি আগে দেখেছি সার্বভৌম সমতার কথা, তাই না? যখন আমি সবাইকে সমান মর্যাদা দিচ্ছি, তবে সবাইকার সম্মতির মূল্যও আমরা দেব। ওকে, ক্লিয়ার? তাহলে এর মৌলিক নীতি সম্পর্কেও আমরা জানলাম। এবার আসবো আমরা সার্কের ইতিহাস ও বিকাশ, অর্থাৎ এই যে সার্ক সৃষ্টি হলো কিভাবে। তো আমরা বলতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়া, বা আমরা বলতে পারি পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্র স্বাধীনতা লাভ করে, সেরকম দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোও স্বাধীনতা লাভ করে। কিন্তু এই রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করেছে, খুব ভালো কথা। তারপরও এই দেশগুলোর মধ্যে দারিদ্রতা, পারস্পরিক সংঘাত, বেকারত্ব, অর্থনৈতিক সংকট, এই সমস্ত বিষয় এখনও সলভ হয়নি। এদের কাঠামো ঠিকঠাকভাবে এখনও তৈরি হয়নি। এছাড়া পারস্পরিক সংঘাত তো লেগেই রয়েছে। আর এই সমস্যাগুলো সমাধানের আশা নিয়ে একখানা আঞ্চলিক সংগঠন তৈরির প্রয়োজনীয়তা দেখা যায়। এছাড়া এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো, ওই যে ইউরোপীয় ইউনিয়ন, তারপরে এশিয়ান, এরা যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করেছে সেগুলো দেখে অনুপ্রাণিত হয়। এইরকম অনুপ্রাণিত হয়ে সর্বপ্রথম 1977 থেকে 80-র মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আঞ্চলিক সংগঠন তৈরির দাবি জানিয়ে তিনি 1977 থেকে 80 এই সময়কালের মধ্যে 6টি রাষ্ট্রের কাছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ তো পাঠাচ্ছে, অর্থাৎ জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল তাই ওকে ধরিনি এই 6টা রাষ্ট্রের মধ্যে। ওকে, তাহলে কি হচ্ছে, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ আর শ্রীলঙ্কা, এই 6টি রাষ্ট্রের কাছে চিঠি পাঠায় এবং তাদেরকে বলে যে দেখো আমরা এরকম একটা সংগঠন তৈরি করতে চাইছি, তো তোমরা কি বলছো, তোমাদের কি মতামত, এই বলে চিঠি পাঠায়। এছাড়া এই জিয়াউর রহমান বিভিন্ন বক্তব্যে এবং বিভিন্ন সম্মেলনে এই একটা আঞ্চলিক সংগঠন তৈরির কথা বলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি সার্ক গঠনের কথা তিনি বলেন, তিনি প্রস্তাব দেন। যখন তিনি প্রস্তাব দিচ্ছেন তখন এই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একখানা সন্দেহ দেখা দেয় যখন এরকম একটা সহযোগিতার কথা বলে। যেরকম ভারতের মনে সন্দেহ দেখা যায় যে এই যে ছোট ছোট রাষ্ট্রগুলো তারা একটা সংগঠন তৈরি করার আবেদন করতে চাইছে, তো তারা এক জায়গায় হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে দেবে না তো। আবার এদিকে পাকিস্তানের একটা সন্দেহ জাগে যে এই যে আমি কাশ্মীর দখল করে বসে রয়েছি, এখন আমরা যদি এই একটা সংগঠন তৈরি করলে ওরা সবাই আমার উপরে চাপ দেবে যে কাশ্মীর ছেড়ে দাও, তাই না? তো এইদিকে পাকিস্তান রাজি হচ্ছিল না, এদিকে ভারত কিছু ক্ষেত্রে রাজি হচ্ছিল না। কিন্তু এই রাষ্ট্রগুলো আলাপ আলোচনার মাধ্যমে এটাই সিদ্ধান্তে পৌঁছায়, ওই যে রাজনৈতিক বিষয়গুলো এর মধ্যে রাখবো না, অর্থাৎ যে পারস্পরিক দ্বন্দ্বের ক্ষেত্রে যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে আলোচনা করব না।
সকলের ভালোর জন্য যে রাজনৈতিক বিষয় সেগুলো আলোচনা করব, কিন্তু ওই দ্বিপাক্ষিক একটা লড়াই রয়েছে, যেরকম ভারত পাকিস্তানের মধ্যে লড়াই রয়েছে, সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব না। এই কথা বলার ফলে ভারত পাকিস্তান মোটামুটি একটা রাজি হয়। তো তারা রাজি হওয়ার পরে বিভিন্ন রাষ্ট্রের, অর্থাৎ এই 7খানা রাষ্ট্রের যে পররাষ্ট্র সচিব ছিল, তারা শ্রীলঙ্কার কলম্বোতে 1981 সালের এপ্রিল মাসের দিকে মানে একটা বৈঠক করে, এবং তারা ওখানে আলাপ আলোচনা করে আদৌ কি সম্ভব, সম্ভব হলে কিভাবে সম্ভব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছে, না, এরকম একটা আঞ্চলিক সংগঠন আমরা এবার তৈরি করব, যার নাম হবে সার্ক। ওকে, তো এখানে ঠিক হয়ে গেল যে সার্ক গঠন হবে। ওকে, এইবার সার্ক গঠন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। তুমি একখানা বাড়ি তৈরি করবে, ওর ইট বালি লাগবে তো নাকি, সিমেন্ট লাগবে, পুরো স্ট্রাকচার তৈরি করতে হবে, আগে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিংটা করার জন্য এর পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক জায়গায় হয় 1983 দিকে, এবং তারা আলাপ আলোচনা করতে থাকে অনেকটা সময় নেয়, প্রায় 2 বছর সময় নেয়, নিয়ে তারা বলে যে দেখো, হয়ে গেছে, পুরো কাঠামো আমরা তৈরি করে নিয়েছি, সার্ক কীভাবে গঠন হবে, কীভাবে চলবে, এর মূল উদ্দেশ্য কী হবে, লক্ষ্য কী হবে, কীভাবে কাজ করবে, এর মূল নীতি কী হবে, এভরিথিং আমরা ঠিক করে নিয়েছি, এবার তোমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারো কি করবে। অর্থাৎ এর পুরো নিয়মকানুন সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। তো যখন এই সমস্ত তৈরি হয়ে গেল, তখন এই 7খানা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এক জায়গায় হলো। কোথায় এক জায়গায় হলো? বাংলাদেশের ঢাকা শহরে, বা বাংলাদেশের রাজধানী ঢাকাতে এক জায়গায় হয়। কবে হয়? 1985 সালের 8ই ডিসেম্বর এক জায়গায় হয়ে ফাইনালি আনুষ্ঠানিকভাবে সার্ক প্রতিষ্ঠা করে দেয়। ক্লিয়ার? তাহলে সার্ক কিভাবে গঠন হলো, একটা বেসিক ধারণা, আরও ডিটেলসে করা যায়, আমরা এটুকুনিতেই থেমে যাই, তাই না? নেক্সট, সার্কের গঠনে ভারতের ভূমিকা। আমরা যতই দেখি ভারতের ইনিশিয়াল পিরিয়ডে মতামত ছিল না সার্ক গঠনের ক্ষেত্রে, কিন্তু এই সার্ক গঠনের ক্ষেত্রে সবথেকে বেশি কেউ যদি ভূমিকা রেখে থাকে সেটা হচ্ছে ভারত। হ্যাঁ, প্রস্তাব বাংলাদেশ দিয়েছিল, কিন্তু মেন কাজ ভারতই করেছিল, যেহেতু এখানে সবথেকে শক্তিশালী, অর্থাৎ সার্কভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে সবথেকে শক্তিশালী এবং সবথেকে বড় রাষ্ট্রই হচ্ছে ভারত। তো সার্ক বেশ অবদান রাখে। কি কি অবদান রাখে এবার সেটাই আমরা দেখব। প্রথমত, ভারতবর্ষ এই যে আঞ্চলিক সহযোগিতা দরকার এটা মেনে নেয়, এবং মেনে নিয়ে প্রথম দিক থেকেই সার্কের যতগুলো সম্মেলন হয়েছে এবং সার্ক গঠনের আগেও যতগুলো মিটিং বসেছে সবকটা মিটিংয়ে এ অংশগ্রহণ করেছে। ওকে, 2 নম্বর, 1983 সালে নয়াদিল্লিতে যে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর পররাষ্ট্র মন্ত্রীদেরকে নিয়ে বৈঠক বসে, সেখানে ভারত অংশগ্রহণ করে এবং নিজ দায়িত্বে অনেক কিছু পালন করে, অনেক কাজ করে। আর এই যে বৈঠকটা ছিল, এই বৈঠকটা একরকম সার্ক গঠনের ভিত্তি করে দেয়। ওকে, তো সেক্ষেত্রেও আমরা বলতে পারি ভারতের ভূমিকা ছিল। 3 নম্বর কি বলছে, এই যে সার্কের যে উদ্দেশ্য রয়েছে, যেরকম দারিদ্রতা দূরীকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বেকারত্বের হার কমানো, সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটানো, সমস্ত ক্ষেত্রে ভারত সক্রিয় ভূমিকা পালন করছে। যেরকম এই যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে ডোনেশন দিতে হয়, সার্কের ডোনেশন দিয়ে একে অপরকে হেল্প করতে হয়, সব থেকে বেশি ভারতই ডোনেট করেছে। বোঝাতে পারছি? এছাড়া যে কোনো কর্মসূচি, সার্কের যে কোনো কর্মসূচিতে ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এছাড়া সার্কের যে কোনো কৃষি, প্রযুক্তি, বিজ্ঞান, যে কোনো কর্মসূচিতে ভারত নেতৃত্ব দান করেছে। এছাড়া সার্কের যে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড রয়েছে, এছাড়া খাদ্য নিরাপত্তার যে উদ্যোগ ছিল, সেখানে ভারত আর্থিক সহায়তা দান করেছে। মানে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কর্মসূচিতে ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। একরকম ভারত যদি এই সার্কে না থাকতো, এই সার্ক যেটুকুনি কাজ করতে পেরেছে, অর্থাৎ যেটুকুনি সফলতা লাভ করেছে, সেটুকুনিও পেরে উঠতো না। বোঝাতে পারলাম? যদিও এখন সার্ক তেমনভাবে আর কার্যকর নেই, কারণ পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, তবু যেটুকুনি হয়েছে এই সার্কের ফলে, সেটা এই ভারতের জন্যই একরকম আমরা বলতে পারি। ওকে, নেক্সট আমরা আসবো এবার সার্কের সাংগঠনিক কাঠামোতে। দেখো, এর যে সনদ রয়েছে, অর্থাৎ সার্কের যে সংবিধান রয়েছে, তার 3 থেকে 8 নম্বর ধারাতে এর কাঠামো সম্পর্কে
বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেরকম শীর্ষ সম্মেলন 3 নম্বর ধারাতে শীর্ষ সম্মেলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্স এটা 4 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। স্থায়ী কমিটি এটা 5 নম্বর ধারাতে। তারপরে কারিগরি কমিটি বা প্রযুক্তিগত কমিটি যেটা 6 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এরপরে আসছে অ্যাকশন কমিটি যেটা 7 নম্বর ধারাতে এবং সচিবালয় 8 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এবার আমরা এই যে সার্কের মধ্যে বিভিন্ন সংস্থা সম্পর্কে দেখলাম, এবার পার্টিকুলারলি প্রতিটা সংস্থা সম্পর্কে একটা বেসিক ধারণা নেব। ওকে, প্রথমে দেখব শীর্ষ সম্মেলন, যেটি আমরা বললাম 3 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে, তাই না? 3 নম্বর ধারা। এখন কথা হচ্ছে এই শীর্ষ সম্মেলন বা সামিট এটা কি জিনিস? দেখো, তুমি কল্পনা করো তোমার ফ্যামিলির যে বাবা মা রয়েছে, বাবা মা হচ্ছে এই শীর্ষ সম্মেলন। অর্থাৎ তোমার ফ্যামিলির সবথেকে পাওয়ারফুল সদস্যরা এখানে থাকে, এই সংস্থায় থাকে। ক্লিয়ার? তো বলছে শীর্ষ সম্মেলন হলো সার্কের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা, অর্থাৎ সব থেকে টপে। বাড়ির নীতি নির্ধারণ কে করে? তোমার বাবা মাই করে। নিয়মকানুন কে করে? ভবিষ্যতের দিক নির্দেশনা কে দেয়? বাবা মাই দেয়। সেই রকম এই শীর্ষ সম্মেলনে যে এই সমস্ত সদস্যরা থাকে তারা এই দিক নির্দেশনা দিয়ে থাকে। অর্থাৎ এই শীর্ষ সম্মেলন সব থেকে শক্তিশালী সংস্থা কার? এই সার্কের। ওকে, এখন এর সদস্য কারা? বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা হচ্ছে এর সদস্য। ওকে, নেক্সট, এর অধিবেশন বসে কবে? এর অধিবেশন সাধারণত প্রতি বছর একবার করে বসে, কিন্তু বিশেষ দরকার পড়লে এর বেশি ডাকা যেতে পারে। এই অধিবেশন কোথায় বসে? এই অধিবেশন বসে এই যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে একবার এক একটা রাষ্ট্রে বসে। একবার ভারতে হলো, একবার বাংলাদেশে, একবার পাকিস্তানে, বিভিন্ন রাষ্ট্রে হতে পারে। যেরকম এর প্রথম সম্মেলন ঢাকাতে হয় 1985-তে, তাই না? ক্লিয়ার? নেক্সট বলছে এই সম্মেলনের কাজ কি, অর্থাৎ এই সংস্থার কাজ কি? সার্কের নীতি ও লক্ষ্য নির্ধারণ করা, নতুন সহযোগিতা ক্ষেত্রে অনুমোদন। দেখালো কোনো একটা সহযোগিতা কোনো রাষ্ট্রকে করা হবে, তো সেক্ষেত্রে অনুমোদন দেয় এই সম্মেলন। ওকে, এছাড়া গুরুত্বপূর্ণ ঘোষণা ও চুক্তি গ্রহণ, অর্থাৎ এই সার্কের হাত ধরে এই রাষ্ট্রগুলোর মধ্যে যদি কোনো চুক্তি বা কোনো ঘোষণা করা হয় বা কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, সেই জিনিসগুলো এই শীর্ষ সম্মেলনই করে থাকে। ওকে, ক্লিয়ার? নেক্সট আসছে মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার। এটা 4 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এটা আমরা বলতে পারি বাবা মার পরের স্তর, অর্থাৎ বড় দাদা বা বড় দিদি। ওকে, যে কি করে? বাবা মা যে সমস্ত নিয়মকানুন তৈরি করে দিয়েছে তার তদারকি করে, অর্থাৎ সেই সমস্ত নিয়মকানুন সকলে ঠিকঠাকভাবে মানছে কিনা সেই জিনিসগুলো দেখে। এখানে সাধারণত সদস্য রাষ্ট্রগুলির পররাষ্ট্রমন্ত্রীরা থাকেন, আর এর অধিবেশন সাধারণত দুবার বসে, একবার সামিটের আগে আর একবার পরে। অনেকটা বাবা মা যদি তোমার বড় দাদা বা দিদির ওপরে দায়িত্ব দিয়ে যায়, বাকিগুলোরে দেখিস একটু, সমস্ত কিছু দেখিস, তো বাবা মা দেখা হলো বাইরে গেছে, তারা ফিরে এসে কার কাছে কোশ্চেন করবে? মন্ত্রী পরিষদের কাছে, অর্থাৎ তোমার দিদি বা দাদার কাছে। তো তারা সমস্ত কিছু দেখে, বাবা মা আসার আগে সমস্ত কিছু ঠিক করে নেয়, আবার বাবা মা চলে গেলে সেগুলোও দেখে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। এর কাজ কি দেখো, সমস্ত ডিটেলস আমি বলছি না, লেখা আছে, দেখে নেবে। যেগুলো বলার মতো সেগুলো বলে দিচ্ছি। সামিটের সিদ্ধান্ত বাস্তবায়নের নীতিগত রূপরেখা, ওই যে বললাম বাবা মা যেটা বলে গেছে সেটা বাস্তবায়ন হচ্ছে কিনা দেখা। নতুন প্রকল্প ও কর্মসূচি অনুমোদন, তারপরেও ভাই বোনদের কিছু চাহিদা থাকে সেগুলোরও অনুমোদন দিতে পারে। এছাড়া সার্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা, যে ঠিকঠাক চলছে কিনা সেই জিনিসটাও এ দেখে। ওকে, নেক্সট আসছে স্থায়ী কমিটি, যেটা আমরা দেখতে পাই 5 নম্বর ধারাতে। স্থায়ী কমিটি হলো সার্কের প্রশাসনিক ও সমন্বয়মূলক কেন্দ্রবিন্দু। এটা আমরা বলতে পারি দাদার পরের স্তর, দাদা বা দিদির পরে, অর্থাৎ মেজদা বা মেজদি। ক্লিয়ার? অর্থাৎ বাবা মা বড়দা বড়দির ওপরে তো দায়িত্ব দিয়ে গেছে, কিন্তু বড় দাদা দিদিদের একখানা বৈশিষ্ট্য আছে ছোটদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার, তো সেই কাজটা করিয়ে নেয়। অর্থাৎ ঘর মোছা থেকে শুরু করে এভরিথিং। তো এই সার্কের প্রশাসনিক কাজগুলোও, অর্থাৎ মেনলি কার্যকর করা, সেটা করিয়ে নেয় হচ্ছে এই স্থায়ী কমিটির দ্বারা। এর অধিবেশন বছরে দুবার বসে, আরও বেশিবার বসতে পারে। এর কাজ কি? কাউন্সিল মিনিস্টারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা, যেটা বললাম বড়দা বড়দির যে সিদ্ধান্ত সে যা যা বলবে সেগুলো করা। এছাড়া কারিগরি ও অ্যাকশন কমিটির কাজ তদারকি করা, অর্থাৎ মেজদারা কি করবে, তার থেকে ছোট যারা রয়েছে তাদের কাজগুলোকে দেখবে তারা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এছাড়া বাজেট ও প্রশাসনিক বিষয় দেখাশোনা করা, এছাড়া যে বাজেট তৈরি হয়েছে সার্কের, এছাড়া প্রশাসনিক কাজকর্ম, সেটা এই স্থায়ী কমিটি দেখে থাকে। ওকে, এইবার আসছে পরে কারিগরি কমিটি বা প্রযুক্তিগত কমিটি, যেটা আমরা বলেছি 6 নম্বর ধারাতে রয়েছে। কারিগরি কমিটিগুলো সার্কের বাস্তব উন্নয়নমূলক কাজের প্রধান বাহন, অর্থাৎ অ্যাকচুয়ালি কাজটা যারা করে, অর্থাৎ সমস্ত নিয়মকানুন, যে সমস্ত সিদ্ধান্ত যা রয়েছে তারা অ্যাকচুয়ালি বাস্তবায়ন করছে, অর্থাৎ ফিল্ড ওয়ার্ক করছে। ওকে, অর্থাৎ মেজদার পরের অংশ।
দাদা দিদিরা বলেছে মানে আমি বলতে চাইছি যে বড়দা বড়দি বলে দিয়েছে, মেজদাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, তাই না? মেজদা বা মেজদিকে। আর মেজদা মেজদি আবার তার থেকে ছোট মানুষরা বলছে এই কাজ কর, করবি না মানে? বোঝা গেল? বুঝতে পারছো? এর অধিবেশন বছরে 1 বা একাধিকবার যতবার খুশি বসতে পারে। এই করলি না? যেটা বলে, তাই না? তোমাদের যাদের দাদা দিদি আছে তারা খুব ভালো বুঝতে পারবে জিনিসটা। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করা, আর এছাড়া ইত্যাদি ক্ষেত্রে কাজ করা, তারপরে প্রকল্প বাস্তবায়ন করা, আর সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তার একটা রিপোর্ট তৈরি করা। ওকে, এরপরে আমরা আসবো অ্যাকশন কমিটি, যেটা আমরা 7 নম্বর ধারাতে দেখতে পাই। ওকে, এই অ্যাকশন কমিটির বিশেষ ও অস্থায়ী প্রকল্প ভিত্তিক সংস্থা, অর্থাৎ আমরা বলতে পারি কিছু প্রকল্পের জন্য তৈরি হচ্ছে, একটা পার্টিকুলার প্রকল্প গ্রহণ করা হচ্ছে এই সার্কের দ্বারা, তখন এই অ্যাকশন কমিটি কি করে, ওই প্রকল্পটার জন্য কাজ করছে, ওই প্রকল্প শেষ, অ্যাকশন কমিটির যে কাজ, ওর কাজও শেষ, আবার নির্দিষ্ট কখনো নতুন একটা প্রকল্প নেওয়া হলো, আবার অ্যাকশন কমিটি গঠন করা হলো, এরকম। বোঝা গেল? এই অ্যাকশন কমিটিতে কারা থাকে? সাধারণত 2 বা ততোধিক আগ্রহী সদস্য রাষ্ট্র, অর্থাৎ এই যে 8খানা রাষ্ট্র রয়েছে বর্তমানে, এই 8টার মধ্যে 2-3টে রাষ্ট্র, যারা যারা যোগদান করতে চাই তারা যোগদান করলো, এই প্রকল্পটা বা এই কর্মসূচিটা ঠিকঠাকভাবে যাতে কার্যকর হয় সেটা দেখার জন্য। এটাই যে সবকটা রাষ্ট্রকেই যোগদান করতে হবে তার কোনো মানে নেই। এর অধিবেশন বসে, একাধিকবার বসতে পারে বা প্রয়োজন অনুযায়ী বসে। বোঝা গেল? নেক্সট, এর কাজ নির্দিষ্ট সমস্যা বা প্রকল্প বাস্তবায়ন করা। ওই যে বলা হলো যে কোনো প্রকল্প তৈরি হলে তখনই এই অ্যাকশন কমিটি গঠন করা হচ্ছে, তাই না? যাই হোক, সেই প্রকল্পর ওপরে সে কাজ করছে অ্যাকশন কমিটি, এবং সেই কাজের যে রিপোর্ট সেটা স্ট্যান্ডিং কমিটিকে জমা দিচ্ছে। ওকে, স্ট্যান্ডিং কমিটি বলতে যে স্থায়ী কমিটি রয়েছে সেই স্থায়ী কমিটিকে জমা দিচ্ছে। ওকে, নেক্সট আসছে সচিবালয়, যেটা সাধারণত কাঠমান্ডুতে অবস্থিত। সব কিছুতে একটা লিডার থাকে, তাই না? একটা দপ্তর থাকে, একটা জায়গা থাকে, সেটা হচ্ছে এই সচিবালয়, যেটা অবস্থিত সাধারণত কাঠমান্ডুতে, এবং এটা স্থায়ী সচিবালয়, একটা বাড়ি, বোঝা গেল, যেখানে এই কাজকর্মটা চলে, এই কাজকর্মটা যেখান থেকে পরিচালিত হয়। ওকে, এর প্রধান সেক্রেটারি জেনারেল। এই সেক্রেটারি জেনারেল সাধারণত 3 বছরের জন্য নির্বাচিত হয়, আর এটা সারা বছর অ্যাক্টিভ থাকে। এমন নয় যে নির্দিষ্ট সময় বছরে 1 বা 2 বার অধিবেশন বসলো, এরকম নয়, সারা বছর এ অ্যাক্টিভ থাকে। ওকে, এর কাজ সব বৈঠকের আয়োজন ও সমন্বয়, যে আগে আমরা যতগুলো বৈঠক, যতগুলো কমিটি গঠনের কথা বললাম, সমস্ত কিছুর আয়োজন এ করে। নথিপত্র সংরক্ষণ করে। এছাড়া সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগ, দেখা গেল এখন খুব একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে বাংলাদেশের, বাংলাদেশ গিয়ে কাঠমান্ডুতে এই সচিবালয়ে গিয়ে বললো, বা ওই সচিবালয় থেকে কল যাবে প্রতিটা রাষ্ট্রের কাছে যে একটা মিটিংয়ের কথা বাংলাদেশ বলছে, তোমরা কি বিবেচনা করছো, এটসেট্রা এটসেট্রা। এছাড়া যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে এ বেশ সহযোগিতা করে। ওকে, এবার আসছি সার্কের বিভিন্ন সম্মেলন সম্পর্কে। দেখো, অনেকগুলো সম্মেলন হয়, এখনও পর্যন্ত 18টা সম্মেলন হয়েছে সার্কের, যার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ রয়েছে। সেই গুরুত্বপূর্ণ সম্মেলন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। যেরকম প্রথম একটা সম্মেলন হয়েছে, সেটা কবে হয়? 1985 সালে 8ই ডিসেম্বর, যেটা ঢাকা, বাংলাদেশে হয়েছিল। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ সার্কের আনুষ্ঠানিক সূচনা হয় এই সম্মেলনে। তারপর চতুর্থ সম্মেলন, যেটা পাকিস্তানে হয়েছিল 1988 সালে। এখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়? যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা, অর্থাৎ সন্ত্রাসবাদ শেষ করার জন্য একে অপরকে সাহায্য করব। কেমন একটা হাস্যকর বিষয়, তাই না? সন্ত্রাসবাদের আঁতুড় ঘরে গিয়ে আমরা আলোচনা করছি, এই সন্ত্রাসবাদ যাতে না হয় তার জন্য আমরা সহযোগিতা করবো, কেমন একটা। যাই হোক, 6 নম্বর সম্মেলন কলম্বো, শ্রীলঙ্কা, 1991, যেখানে সার্ক ডিকেড অব দ্য গার্ল চাইল্ড ঘোষণা, অর্থাৎ এই সম্মেলনে শিশু কন্যাদের অধিকার, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন বিষয়ের উপরে নজর দেওয়ার কথা বলা হয়, এবং এই সম্মেলনেই 1990 সালকে কন্যাবর্ষ হিসেবেও ঘোষণা করা হয়। ওকে, সপ্তম সম্মেলন, যেটা ঢাকা, বাংলাদেশে বসেছিল 1993-এ, সেখানে সাপটার সূচনা হয় সেই সম্মেলনে, তাই ওটা ইম্পর্টেন্ট। তারপরে 12তম, যেটা সাপটা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। 14তম, যেটা 2007-এ হয়, এখানে আফগানিস্তান সদস্যপদ লাভ করে। এবং 18তম হচ্ছে কাঠমান্ডু, নেপাল, 2014 সালে, যেটা সর্বশেষ সম্মেলন ছিল সার্কের। তারপরে এই যে সার্ক রাষ্ট্রগুলোর পারস্পরিক দ্বন্দ্বের কারণে আর নতুন কোনো সম্মেলন দেখা যায়নি। ভবিষ্যতে হয়তো দেখা যাবে, কিন্তু ভবিষ্যতে আর কোনো সম্মেলন না হওয়ার চান্সটাই বেশি। তার কারণ হচ্ছে, ভাবো আমাদের নাতি ছেলে কি করে বেড়াচ্ছে, ওই কারণে। ওকে, যাই হোক, এবার আমরা দেখব সার্কের সাফল্য, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সার্ক সফলতা লাভ করেছে। প্রথমেই আমরা দেখি 1 নম্বর, রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্য। 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে সার্ক গঠনের মাধ্যমে অ্যাকচুয়ালি
একটা ঐক্য দেখা দিয়েছে এবং আঞ্চলিক ঐক্যের কথা আমরা বলতে পারি। এই দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে একটা সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে এই সার্ক। ওকে, এছাড়া 1985 থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 18টা সম্মেলন হয়েছে, যেটা হয়েছে পুরো নিয়মিত, এবং এই নিয়মিত সম্মেলনে প্রতিটি সদস্য রাষ্ট্র তারা যোগদান করেছে এবং তাদের সমস্যা অর্থাৎ বিভিন্ন দেশের সমস্যা এবং সহযোগিতা এই সমস্ত বিষয় নিয়ে তারা খুব ভালো মতো আলোচনা করেছে। এছাড়া অর্থনৈতিক সাফল্য 2 নম্বর কি বলছে, অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে সার্ক কি ভূমিকা পালন করেছে। 2004 সালে সার্কের একটা সম্মেলন হয়, সেই সম্মেলনে সাপটা সাপটা নামে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটা কি চুক্তি? এই চুক্তিটা হচ্ছে এমন একটা চুক্তি যার মাধ্যমে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটা বাজার চালু হবে, যেই বাজারে, বা আমরা বলতে পারি এমন একটা বাজার ব্যবস্থা চালু হবে যেই বাজারে অনেক শুল্ক কম, তারপরে অবাধে বাণিজ্য করতে পারবে এইরকম। তো এই সাপটা স্বাক্ষরিত হয় যার মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে এই রাষ্ট্রগুলো বেশ উন্নতি করার সুযোগ পায়। এই সাপটার পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এখানে ট্যাক্স অনেক কম, বোঝা গেল। এছাড়া এরা আরও একটা স্টেপ নিয়েছে, সেটা হচ্ছে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। এই এসডিএফ এর মাধ্যমে তারা শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে অর্থায়নের ব্যবস্থা করেছে। এছাড়া সামাজিক ও মানবিক সাফল্যের দিকে যদি আমরা বলি, তবেও আমরা বলতে পারি নারী শিক্ষা, তারপরে তাদের স্বাস্থ্য উন্নয়ন, তাদের শিক্ষার উন্নয়নের জন্য তারা 1991 সালে একটা ঘোষণা করে। 1990-এর দশকে তারা শিশু কন্যা বর্ষ বা কন্যা বর্ষ নামে চিহ্নিত করে দেয়, এবং এই চিহ্নিতকরণের মাধ্যমে এই যে বিষয়গুলো, নারীদের অধিকার, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো কাজ করার দিকে জোর দেয়। এই সমস্ত বিষয়গুলোর উপর কাজ করার জন্য তারা জোর দেয়। ওকে, এছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক সাফল্য। এই সার্ক গঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে, এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে এই দেশগুলোর মধ্যে যাতায়াত বেড়েছে, যোগাযোগ বেড়েছে। এর ফলে কি হচ্ছে, সাংস্কৃতিক বিষয়গুলোর আদান প্রদান ঘটছে এই দেশগুলোর মধ্যে। এছাড়া এই দেশগুলোর যে কোনো মানুষ, যে এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে যে কোনো দেশে যে কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, যেখানে খুশি পড়তে যেতে পারছে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করতে যেতে পারছে। এছাড়া দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্য উদ্যোগ। সার্ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দারিদ্র্য বিমোচন করার জন্য এবং সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য। ওকে, এই সমস্ত হচ্ছে সার্কের সাফল্য। এর কিছু ব্যর্থতা বা সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ রয়েছে, যেরকম রাজনৈতিক ব্যর্থতা হচ্ছে পারস্পরিক প্রচুর ঝামেলা রয়েছে, যেই কারণে এখন বর্তমানে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এই সার্ক। কীরকম? এই যে বর্তমানে দেখো, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সঙ্গে অলরেডি খারাপ ছিল। তো এই যে পারস্পরিক দ্বন্দ্বের কারণে সার্ক অনেকটাই পিছিয়ে পড়ছে। ওকে, এছাড়া অর্থনৈতিক দিক থেকে ব্যর্থতা। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বলি, দেখো সাফটা চালু হয়েছে খুব ভালো কথা, কিন্তু অনেক দেশ নিজেদের লাভের জন্য কি করছে, এই সাফটার নিয়মটা খুব একটা মানছে না। অর্থাৎ সাফটার কথা অনুযায়ী কী হবে, যে ভারতের কেউ ধরো বাংলাদেশে গিয়ে বিজনেস করছে, বা বাংলাদেশের কেউ এসে ভারতে বা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে, এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অন্য কোনো রাষ্ট্রে বিজনেস করছে। যখন বিজনেস করতে যাচ্ছে, তখন দেখালো বাংলাদেশে আমাদের ভারতের কেউ বিজনেস করতে গেছে, তো বাংলাদেশের সরকার বলছে না, ট্যাক্স ম্যাক্স কমানোর দরকার নেই, যতই সাপটা চুক্তি স্বাক্ষর হোক, কিন্তু আমাদের এখন ট্যাক্সের দরকার, আমাদের টাকার দরকার, ট্যাক্স নাও, ভরে ভরে ট্যাক্স নাও। তো এইরকম বিভিন্ন কর্মকাণ্ড করছে বিভিন্ন রাষ্ট্র, যার কারণে একরকম ব্যর্থ। এছাড়া একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, যে বড় রাষ্ট্রগুলো তাদের ইনকাম সোর্স বেশি, যেরকম আমাদের ভারত ইনকাম সোর্স আমাদের তুলনামূলক অন্য রাষ্ট্রগুলোর থেকে বেশি, তাই না? তো সেই অনুসারে অন্যান্য রাষ্ট্র অর্থনৈতিক দিক থেকে ভারতের সঙ্গে পেরে উঠছে না, তো একটা অর্থনৈতিক দিক থেকে ভারসাম্যহীনতাও দেখা যাচ্ছে। এছাড়া নিরাপত্তা সহযোগিতায় ব্যর্থতা। দেখো, আমরা 1988 সালে, এই অর্থাৎ সার্কের সদস্যরা 1988 সালে সন্ত্রাসবাদ বিরোধী একটা ঘোষণা করে, সন্ত্রাসবাদ বিরোধী একটা সহযোগিতা করার কথা বলে, কিন্তু সেটা পুরোপুরি কার্যকর হয়নি। ঘোষণা তো হলো, কিন্তু কার্যকর হলো না। কেন? আমরা যতই বলি, পাকিস্তান সেটা শুনবে না। পাকিস্তান সন্ত্রাসবাদীদেরকে কি হেল্প করছে, যার ফলে নিরাপত্তার দিক থেকে যে সহযোগিতার কথা বলা হয়েছে সেটাও ব্যর্থ হচ্ছে, তাই না? এছাড়া প্রশাসনিক ও কাঠামোগত ব্যর্থতা। এই যে প্রশাসনিক কাঠামো রয়েছে সার্কের, সেটা অনেকটা আমলাতান্ত্রিক টাইপের, এবং এরা যে কোনো কাজ অনেক লং টার্ম ধরে করে, অনেক বেশি সময় নিয়ে নেয় কোনো কাজ বা কোনো প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে। এছাড়া কোনো একটা প্রকল্প যে বাস্তবায়ন করবে, ওর জন্য টাকা দরকার, সেই টাকা নিজেদের কাছে নেই। অর্থাৎ এই সার্কের যে ফান্ড রয়েছে, সেই ফান্ডে অত টাকা নেই। বেশিরভাগ ক্ষেত্রে পরনির্ভরশীল হয়ে থাকে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উপরে নির্ভরশীল হয়ে থাকে। ভারত কত দিয়ে পারে, তাই না?
তো অন্যরা সংগঠনগুলোর উপরে যখন ভরসা করে থাকবে তখন তো ব্যর্থ হবেই, তাই না? যাই হোক, নেক্সট সীমিত প্রভাব। সীমিত প্রভাব বলতে আমরা বলতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন যেই রকম তার সদস্য রাষ্ট্রগুলোর ওপর প্রভাব সৃষ্টি করতে পেরেছে, সেই রকম সার্ক কিন্তু পেরে ওঠেনি, যার ফলেও যেটাও সার্কের একটা বড় ব্যর্থতা। ওকে, এরপরে আর কিছু নেই। তো যাই হোক, আশা করছি এই সার্ক নিয়ে তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না, যদি থাকে জিজ্ঞাসা করো, আছি তো, তাই না? তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে